হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশন মামলার অর্ডার কপির ব্যাখ্যা। বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশনের মামলার অর্ডার কপিতে কি উল্লেখ করা হয়েছে, কেন মামলাটি ডিসপোজ করে দেওয়া হলো এবং অনগোয়িং রিক্রুটমেন্টে বিএড ক্যান্ডিডেটরা তারা কি ইনক্লুডেড হবে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই। তার পাশাপাশি 16,500 যেটা 2020 সালে নিয়োগ হয়েছিল, সেই নিয়োগে এই প্যানেল কি প্রভাবিত হবে এবং ওই প্যানেলের যে কিছুটা ভ্যাকেন্সি পড়েছিল, ৩,৯৩৯টি ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কি বিএড ক্যান্ডিডেটরা তারা রিক্রুটমেন্ট পাবে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যেই। গত 11ই জানুয়ারি 2024 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 5 এ যার আইটেম নাম্বার ছিল 301, সেই মামলাটি অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং যার ডায়েরি নাম্বার 39986 2023 এর মামলাটি অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোস এবং অনারেবল জাস্টিস সুধাংশু ধুলিয়ার বেঞ্চে শুনানি হয় এবং যার পিটিশনার রয়েছেন অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন নেহা রাঠি, প্রশান্ত ভূষণ, তাছাড়া অনেকেই ছিলেন। আর অন্যদিকে ডিএলএডদের পক্ষ থেকে কথা বলছিলেন অভিষেক মনু সিংভি, অমিত পাবন এবং মীনাক্ষী অরোরা, জয়দীপ গুপ্তা, কুণাল চ্যাটার্জি, আরো অনেকেই লয়ার তারা ছিলেন। প্রথমে আমরা অর্ডার কপিটার কি উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা দেখে নেব, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। তো প্রথম আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট নাম্বার 5 এ মামলাটি শুনানি হয়েছিল, যার আইটেম নাম্বার 301, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। যার পিটিশনার রয়েছেন, দেখতে পাচ্ছি আমরা এখানে পিটিশনার রয়েছে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। মামলাটি গত 11ই জানুয়ারি 2024 তারিখে শুনানি কমপ্লিট হয়েছে এবং অলরেডি ডিসপোজ করে দিয়েছেন মাননীয় জাস্টিস অনিরুদ্ধ বোস মহাশয় এবং অন্যদিকে জাস্টিস রয়েছেন সুধাংশু ধুলিয়া মহাশয়। পিটিশনারদের পক্ষ থেকে যারা কারা কথা বলছিলেন প্রশান্ত ভূষণ, এখানে আপনারা পরপর দেখতে পাচ্ছেন নেহা রাঠিয়া, অন্যদিকে রেসপন্ডেন্টদের অর্থাৎ ডিএলএডদের পক্ষ থেকে যারা কথা বলছিলেন অভিষেক মনু সিংভি, তাছাড়া এখানে অনেক নাম রয়েছেন, মীনাক্ষী অরোরা ম্যাম, আরো অনেকেই প্রচুর লয়াররা তারা কিন্তু পরপর এখানে আছেন। সত্যি কথা বলতে অর্ডার কপির মধ্যে বিশেষ কিছু লেখা নেই, শুধুমাত্র দুটো লাইন লিখে ছেড়ে দেওয়া হয়েছে। মানে কি ব্যাকগ্রাউন্ড কি আছে, কি তারা তাদের তাদের বক্তব্য কি আছে, কোনো কিছুই কিন্তু অর্ডার কপির মধ্যে উল্লেখ করা নেই। অর্ডারের মূল বক্তব্যে যেটা পরিষ্কার করে বলা হয়েছে, আপন হিয়ারিং দ্য কাউন্সিল কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার, নিচের নিম্নলিখিত অর্ডারটি দিচ্ছে, মাত্র এই দুটো লাইন উল্লেখ করা হয়েছে। উই আর নট ইনক্লাইন টু এন্টারটেইন ইন দিস অ্যাপ্লিকেশন। অর্থাৎ একটা লাইনের মধ্যেই কিন্তু পরিষ্কার মাননীয় বিচারপতিরা তারা দুজন অর্ণব ঘোষের করা এই বিএড ভার্সেস ডিএলএড এর এই যে ক্লারিফিকেশন মামলা, সেই ক্লারিফিকেশন মামলাটি তারা কিন্তু গ্রহণই করলেন না। অর্থাৎ মামলাটির যে অ্যাকচুয়াল কি হবে বা তার ভবিষ্যৎ কি হবে, তারা যে বিষয়বস্তু নিয়ে গিয়েছিল কোর্টে, সেই বিষয়বস্তু তারা তো গ্রহণই করলেন না। তাহলে মামলাটির শুনানি কি হবে বা তার আউটকামই কি আসবে, সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হলো। নট ইনক্লাইন্ড অর্থাৎ তারা ইচ্ছুকই নয় এই মামলাটি গ্রহণ করার জন্য। তবে শুনানির সময় যেটুকু বোঝা গিয়েছিল, বিচারপতিরা তারা যেটা বোঝাতে চেয়েছেন যে তারা রাইট টু এডুকেশন অ্যাক্টের যে বিষয়গুলো বলা আছে, সকলের জন্য শিক্ষার অধিকার, সেই বিষয়টাকে তারা কার্যকরী করার জন্য এবং কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্যই তারা কিন্তু এই বিষয়টা এন্টারটেইন করেননি বা মামলাটি গ্রহণ করেননি। মাননীয় বিচারপতিরা যেটা বলেছেন তার অর্ডার কপির মধ্যে, যে 11ই আগস্ট 2023 যে অর্ডার কপি, সেই অর্ডার কপির মধ্যে যেখানে তারা যেটা বলেছেন, সেখানে যে বিষয়টা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন, যে যেটা কালকের হিয়ারিং এ মানে 11 তারিখের হিয়ারিং এ যেটা বোঝা গেছে, যে তারা একটা এলিজিবিলিটিকে এস্টাবলিশ করার জন্য এই অর্ডারটি তারা দিয়েছিলেন। কিন্তু অর্ণব ঘোষের করা আজকের এই মামলাটি যেটা অর্ডার কপি আমরা দেখছি, এই মামলাটি মূলত ছিল এমপ্লয়মেন্টের ব্যাপার। সেখানে ক্যান্ডিডেটকে তাদেরকে চাকরি দেওয়ার বিষয় রয়েছে। মাননীয় বিচারপতিরা এখানে কিন্তু তারা এলিজিবিলিটির বিষয়টা দেখবেন, কিন্তু এমপ্লয়মেন্টের বিষয়টা তারা কোনো রকম ভাবে হাত দিতে চাইছেন না বা কোনো রকম ভাবে সেখানে কোনো মন্তব্য করতে চান না মাননীয় বিচারপতিরা, যে কারণে কিন্তু তারা এই মামলাটি ডিসমিস করে দিয়েছেন। লাস্ট লাইনেই আমরা দেখতে পাচ্ছি দ্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ইজ ডিসমিস, অর্থাৎ এই যে এটা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, এই মিসলেনিয়াস মামলাটি সরাসরি তারা ডিসমিস করে দিল বা ডিসপোজ করে দিল বা খারিজ করে দিল। তার পাশাপাশি এর সঙ্গে যেটা একটা আইএ ফাইল যোগ করা ছিল, সেই আইএ ফাইলটাও সেটাও দিস অ্যাপ্লিকেশন ইজ ডিসমিস, সেই আইএ ফাইলটাও একই সঙ্গে খারিজ হয়ে গেল একই কারণে। এখন এই অর্ণব ঘোষের করা এই মামলাটির অ্যাকচুয়াল উদ্দেশ্য কি ছিল? দেখুন, অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ করছে, সেখানে বিএডরা ইনক্লুডেড হবে কিনা, প্যানেলে অন্তর্ভুক্ত হতে পারবে কিনা, সেই বিষয়টার ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। অর্থাৎ 2022 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিক্রুটমেন্ট প্রসেস যে তারা চালাচ্ছে, অর্থাৎ 11,700 শূন্য পদে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল, সেখানে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটরা ছিল। সেই নিয়োগ প্রক্রিয়া যেহেতু অলরেডি তারা কমপ্লিট করে ফেলেছে, অর্থাৎ টেট পাস করে তারা ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করে অলরেডি কমপ্লিট, শুধুমাত্র প্যানেল প্রকাশটা বাকি আছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের অর্ডার চলে এলো, সেখানে স্টে এসে যায়। তার ফলে এই
11,700 শূন্য পদের এখানে বিএড ক্যান্ডিডেটরা তারা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করতে পারবে মানে তাদেরকে মেরিট লিস্টে কি তারা স্থান পাবে, সেই কোশ্চেনটার ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে সেই ক্লারিফিকেশন কিন্তু এলো না। মাননীয় জাজেদের যে বিষয়টা তাদের বক্তব্য সেটা হচ্ছে যে আর কোনো রকমভাবে বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে অংশ নিতে পারবে না, বা তারা আর কোনো রকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় থাকতেই পারবে না তারা। অর্থাৎ যেটা এখান থেকে কিন্তু পরিষ্কার বিষয় যেটা বোঝা যাচ্ছে যে 2020 সালের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া, সেখানে বিএডরা ইনক্লুডেড থাকলেও তাদেরকে কিন্তু আর রাখা যাবে না। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ 11,700 শূন্য পদে বিএডদেরকে বাদ দিয়ে শুধুমাত্র অনলি ফর ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়েই এই প্যানেল প্রকাশিত হতে চলেছে। এটি কিন্তু বলা বাহুল্য। এবার আসি 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল আমাদের রাজ্যে 2020 সালে, সেই শিক্ষক নিয়োগের যে প্যানেল অলরেডি সমস্ত বিষয়গুলো কমপ্লিট হলে যারা চাকরি করছে দীর্ঘদিন ধরে, তাদের প্যানেলে কি কোনো প্রভাব পড়বে? দেখুন এখানে যেটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু 2 বিচারপতি তারা এই বিষয়টা এখনো পর্যন্ত কোনো রকমভাবে ক্লারিফাই করেনি, সেহেতু যেটুকু বোঝা যাচ্ছে যে তাদের চাকরি কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। 11ই আগস্টের অর্ডারটি প্রসপেক্টিভ হবে না রেট্রোস্পেক্টিভ হবে, সে বিষয়টা নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে সামগ্রিকভাবে যেটা বোঝা যাচ্ছে যে যেহেতু যেদিন থেকে অর্ডারটি হয়েছে সেদিন থেকেই কিন্তু কার্যকরী হবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। 2018 সালের পর থেকে এনসিটির নতুন গেজেট আসার পর থেকে বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে যে সমস্ত জায়গায় অংশগ্রহণ করেছে বা তারা নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি চাকরি করছে, তাদের কিন্তু এই অর্ডারের আগে পর্যন্ত যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে নিয়োগ প্রক্রিয়া বা তারা চাকরি করছে যারা, তাদের কিন্তু কোনো রকমভাবে ইফেক্টেড হবে না বা তারা কোনো প্রভাবিত হবে না, সেটুকু বলা যায়। এবার আসি ৩,৯৩৯টি শূন্য পদে তারা কি প্রভাবিত হবে? দেখুন ১৬,৫০০ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল আমাদের রাজ্যে ২০২০ সালে, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে যেখানে অভিযোগ এসছে যে ৩,৯৩৯টি শূন্য পদে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করেনি বা সেই শূন্য পদগুলো এখনো পর্যন্ত ফাঁকা পড়ে আছে। সেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে অলরেডি। এই শূন্য পদের এই ৩,৯৩৯টি শূন্য পদে সিংহভাগই কিন্তু বিএড ক্যান্ডিডেট। সুতরাং এই বিএড ক্যান্ডিডেটদের কিন্তু ভবিষ্যতে নিয়োগ করার ক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেননা যেহেতু বিএড ক্যান্ডিডেটরা তাদেরকে আর প্রাথমিকে তারা ইনক্লুডেড করতে পারবে না বা তারা আর এলিজিবল নয়, সেহেতু এখনকার পরিস্থিতি এখনকার দিনে দাঁড়িয়ে এই ৩,৯৩৯টি শূন্য পদে বিএড ক্যান্ডিডেট যদি কেউ থেকে থাকে, ম্যাক্সিমাম বিএড ক্যান্ডিডেট রয়েছে, এই বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু আর এই শূন্য পদে তারা ফিল আপ করতে পারবে না। এখানে ডিএলএড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু চাকরি পেতে পারে বা পাবে। কিন্তু বিএড কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আর কোনো রকম ভাবে চাকরি পেতে পারবে না। তবে আবার শোনা যাচ্ছে যে বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু আবার মামলা করতে চলেছে বিভিন্ন গ্রাউন্ডে, সুপ্রিম কোর্টে আবার মামলা করতে চলেছে। তো দেখা যাক সেই পরবর্তী আপডেট কি আসে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে অনগোয়িং যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আর তারা অংশ নিতে পারছে না। 2022 এর যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি করা শুরু করে দিয়েছিল 11,700 শূন্য পদে, সেই শূন্য পদে কিন্তু বিএড ক্যান্ডিডেটরা আর তারা অংশ নিতে পারবে না, এটুকু কিন্তু নিশ্চিত। তো আপাতত এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।